ফ্যাসিস্ট শেখ হাসিনা যেন ফিরতে না পারে, কাউকে হত্যা করতে না পারে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্ত হবে দেশ। বিকেলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি বলেন, আলোচনার মাধ্যমে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত মার্কিন শুল্ক কমানোয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, যারা ব্যাংক লুট ও চাঁদাবাজি করছে তাদের বিষয়ে কোনো আপোষ করবে না বিএনপি। তখন চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পথে কোনো বাধা দেখছে না বিএনপি। ভোটের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। ঐক্যমত্য কমিশনের সব প্রক্রিয়ায় সহযোগিতার কথা জানিয়ে বিএনপি নেতাদের আশা, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ থাকবে সব দল। আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রস্তুত করতে শেষ মুহূর্তে কাজ করে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন। তবে সব দলের সাথে দুদফা ৬৭টি বৈঠকের পরেও এখনও চূড়ান্ত হয়নি সনদ, যদিও দ্রুততা প্রকাশের জন্য ইতিমধ্যে সনদের খসড়া করেছে কমিশন। বিএনপি বলছে প্রায় সব প্রতিশ্রুতিতে একমত তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রত্যাশা করেন, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত হবেন রাজনৈতিক দলগুলো। আমরা ৮২৬টি মোট প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। ১১৫টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। শুক্রবার সকালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বিএনপির নেতারা। এ সময় রাজনৈতিক আলোচনা ছাড়াও সামাজিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। পরে গণমাধ্যমে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলে, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজনে কোনো বাধা দেখছেন না বিএনপি। আশা করে সরকার দ্রুত নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন। এর আগে হেফাজত ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করেন বিএনপির নেতারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে, যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। বাংলাদেশে জামাতে ইসলামী জুলাই গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক আলোচনা এবং দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সেমিনারের আয়োজন করে জামায়াত ইসলামী। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে, জুজুর ভয় দেখিয়ে আবার মুসলমানদের উপর নির্যাতন চালাতে পারে, সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতের পথরেখা তারা তৈরি করছে। পিয়ার পদ্ধতির মাধ্যমে একটা জাতীয় জাগরণ হয়েছে, জাতীয় দাবিতে বলেছে পিয়ার পদ্ধতি। বিচার সংস্কার ছাড়া ওই হুদা রকিব মার্কা কোনো নির্বাচন এদেশের মাটিতে আমরা হতে দেব না। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সকল স্তরের নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে মৌলিক সংস্কার কাজ
সম্পন্ন করতে হবে। দলীয়করণ মুক্ত এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে এমন একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো আমাদের প্রত্যাশা, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। জুলাই অভ্যুত্থানে আমরা পেয়েছি অত্যাচারী কর্তৃত্ববাদী শাসকের বিরুদ্ধে অকুতোভয় সদা জাগ্রত জনতা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দীপ্ত তারুণ্যের অজেয় শক্তি। বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারের ভিতরে বাইরে যে ফ্যাসিবাদের দোসর আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে, গ্রেফতার করতে হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য দুটো জিনিস খুবই প্রয়োজন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে হবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। আগামীকাল সকালে রাজধানীর একটি হাসপাতালে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হবে। তার হার্টে ৫-৬টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে ৩টি আর্টারির প্রায় ৮৫% ব্লক। গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জামায়াত আমিরের সুস্থতার জন্য দেশ বিদেশের সব শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া প্রার্থনা করেন সেক্রেটারি জেনারেল। ওনার হার্টে কিছু ব্লক ধরা পড়েছে, তো ব্লকের মধ্যে মেডিকেল ব্যাপার। আমরা ডাক্তারদের কাছে যেটা জানতে পেরেছি, ওনার সঙ্গে লাস্ট আমরা সাক্ষাৎ করেছি, উনি এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর মর্জি, আল্লাহ ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে ওপেন হার্ট সার্জারি ইনশাআল্লাহ করতে হবে। ওনার পরিবার, উনি নিজে সহ আমরা সকলেই সর্বসম্মতভাবে সারে সদর হয়ে আল্লাহ ভরসা করে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল্লাহ ভরসা করে একমত হয়েছি যে উনি দেশেই চিকিৎসা নেবেন এবং সেটা ইউনাইটেড হাসপাতালেই ওনার অপারেশন হবে। ওনার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ ভরসা করে। আগামীকাল সকাল 7:30টার দিকে ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। মহান আল্লাহ তাআলার আমরা সাহায্য কামনা করি সুস্থভাবে। ওভারঅল অন্যান্য শারীরিক ব্যাপারগুলো কিন্তু মোটামুটি ডাক্তাররা বলছেন ভালো আছেন। জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় দ্বিতীয় দিনের মতো অবরোধ করে দিনভর বিক্ষোভ করেছেন আহত জুলাই যোদ্ধারা। ফলে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীরা জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা ব্যানারে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে তারা অবস্থান করেন। তবে সন্ধ্যায় জনদুর্ভোগ বিবেচনায় জুলাই যোদ্ধাদের আরেকটি অংশ সড়ক থেকে তাদের সরিয়ে দেন। দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। আফজাল, জুলাই সনদের দাবিতে অবরোধকারীদের কর্মসূচির এখন কি অবস্থা, আর অবরোধ কি এখনো আছে? জি, আমি এই মুহূর্তে শাহবাগের যেই পয়েন্টে দাঁড়িয়ে আছি, এখানে গতকাল সকাল 9টা থেকে অবস্থান করছিলেন জুলাই যোদ্ধা সংসদ নামের একটি গ্রুপ। তারা এখানে মূলত এই যে এখানে রাজধানীর ব্যস্ততম যে এরিয়া, এটার সব দিকে ব্লক করে তারা এখানে কাল থেকে অবস্থান করছিলেন। এবং আপনি জানেন শাহবাগ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্রসিং। এখানে একাধিক হসপিটাল, জাদুঘর সহ অন্যান্য স্থাপনা রয়েছে, পাশে ঢাকা ইউনিভার্সিটি রয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই জায়গাটা ব্লক করার ফলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছিল, জনগণের ভোগান্তি হচ্ছিল। এই কথাটি মানে বারবার তারা বলছিলেন। এদিকে এই অবস্থায় জুলাই যোদ্ধাদের আরেকটা গ্রুপ এখানে আসে এবং তাদেরকে সন্ধ্যার শুরুর দিকে আর কি, ঠিক সন্ধ্যার সময়ে তাদেরকে এখান থেকে অনেকটা জোরপূর্বক সরিয়ে দেয় এবং তাদের যে মঞ্চ ছিল সেটা ভেঙে দেয়। এবং তার পরপরই এখানে পুলিশ আসে শাহবাগ থানা থেকে এবং তারা এসে বাকি যারা ছিল তাদেরকে সরিয়ে দেয়। এবং এখন আপনি দেখছেন চারপাশে গাড়ি ঘোড়া ঠিকঠাক চলছে এবং এখানে পুলিশের টহল একটু আগে অনেক ছিল, তারাও সরে গেছে। এখন আসলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এখানে অল্প কিছু গণমাধ্যম কর্মী ছাড়া আসলে তেমন কেউ নাই। রাস্তায় যদি দেখাই, রাস্তায় এখানে দেখবেন যে গাড়ি ঘোড়া একেবারে স্বাভাবিকভাবেই চলছে অন্যান্য দিনের মতো। এই গতকালকে থেকে এই জায়গাটা পুরোটা স্থবির হয়েছিল। এখানে আসা রোগীরা, হসপিটালে আসা রোগীরা, অ্যাম্বুলেন্সে থাকা রোগী এবং স্বজনরা নিঃসন্দেহে কষ্ট পাচ্ছিলেন।
কিন্তু আজকে সন্ধ্যার পর যখন অন্য একটি গ্রুপ এসে তাদেরকে সরিয়ে দেয়, যদিও দুই গ্রুপের দাবি অ্যাকচুয়ালি একই। তারা মূলত বলছেন যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবিলম্বে ঘোষণা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। দুই গ্রুপের দাবি একই ছিল, কিন্তু যেহেতু একটি গ্রুপ শুরু থেকে এসে এখানে যানজট সৃষ্টি করছিল, সব দিকে রাস্তা ব্লক করে রেখেছিল, এজন্য অন্য একটি গ্রুপ আসে এবং সেই ব্লকগুলো বা যে বাঁশ দেওয়া ছিল রাস্তায় সেগুলো তুলে ফেলে এবং মঞ্চ ছিল সেটা ভেঙে তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়, তাদেরকে পুলিশ সাহায্য করে। সব মিলে এখনকার শাহবাগের পরিস্থিতি আপনি দেখছেন আমার পেছনে, এখানে পর্যাপ্ত স্বাভাবিকভাবে গাড়ি চলছে এবং সব কিছু স্বাভাবিক আছে এবং এখান থেকে যারা আন্দোলনকারী ছিল তারা সবাই এখান থেকে সরে গেছে। এই ছিল জেসমিন আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ মোড় থেকে জুলাই সনদের দাবিতে অবরোধকারীদের কর্মসূচির বিষয়ে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছি পরের সংবাদে। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের সাবেক সংগঠন ও ছাত্র শিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। লিখেছেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না থাকলেও এই পরিচয় ব্যবহার করেছেন। নাহিদ ইসলামের পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনার সম্পাদক সাদিক কায়েম। বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি বলেন, ইতিহাস বিকৃতির চেষ্টা করা হচ্ছে। আরও জানাচ্ছেন ইলিয়াস মাদবর। জুলাই গণ অভ্যুত্থানে নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসান আবদুল্লাহ, আসিফ মাহমুদ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম সংগঠক হিসেবে সাদিক কায়েম এবং উমামা ফাতেমার নামও ব্যাপকভাবে আলোচনায় আসে। শেখ হাসিনার পতনের পর সমন্বয়কদের অনেকেই তাদের মূল সংগঠনে ফিরে গেছেন, আবার নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেছেন বাকিরা মিলে। এবার আন্দোলনের সতীর্থ সাদিক কায়েমকে নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস লিখেছেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক না থাকলেও এই পরিচয় ব্যবহার করছেন। নাহিদের এই মন্তব্যের জবাব পেতে সাদিক কায়েমের মুখোমুখি মাই টিভি। সমন্বয় পরিচয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে, বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিচ্ছে, তারা যখন বলা যায় হচ্ছে আমরা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছে, আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে 1 বছরে কারো থেকে একটা পয়সা নিছে, আমি চ্যালেঞ্জ করতেছি, সেটা কেউ বলতে পারবে না। নেতিবাচক এ ধরনের মন্তব্যে বিভাজন তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন সাদিক কায়েম। এই বয়ানগুলো সত্যিকার অর্থে এটা সবাইকে কষ্ট দিচ্ছে, এর মাধ্যমে একটা বিভাজন তৈরি করছে, সম্পূর্ণ একটা ভিত্তিহীন আলাপ। শহীদদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ, সেটা আঞ্জাম দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং এইটাকে কাজে লাগিয়ে জুলাইকে নিয়ে হচ্ছে এটাকে পকেটবন্দি করা, এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে হচ্ছে নিজেদের কোরআনবাজি করা, এটা নিয়ে হচ্ছে চাঁদাবাজি করা, যারা করতেছে এটা তারা খুব খারাপ কাজ করতেছে। কিন্তু আমরা এই সমস্ত জায়গায় নাই, আমরা এই শহীদদের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সে আলোকে আমাদের এই নতুন বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন শিবির নেতা এবং গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক সাদিক কায়েম। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে স্পিরিট, সেই স্পিরিট বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। যদি প্রয়োজনে জীবন দিতে হয় সে জায়গায় আমরা জীবন দিব, কিন্তু কেউ যদি এখানে আবার এই জুলাই নিয়ে ব্যবসা করতে চায়, সে আবার চেতনার রাজনীতি করতে চায়, সে জুলাইকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই, আন্দোলন, সংগ্রাম আমরা আমাদের জারি রাখবো ইনশাআল্লাহ। জুলাইয়ের যে ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। বাস্তবায়ন না হওয়ার বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% থেকে কমিয়ে 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউসের এক ঘোষণায় 15% শুল্ক কমানোর এই সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে। এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, 20% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে কূটনৈতিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জুবায়ের রহমান। গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের ওপর নির্ধারিত 37% শুল্কে দেশের বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা অর্থনীতিবিদদের। যদিও 9 এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে বিভিন্ন দেশের ওপর আরোপিত এই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করে ট্রাম্প। শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে 31 জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়।
শুক্রবার হোয়াইট হাউসের এক ঘোষণায় বাংলাদেশের উপর 15% শুল্ক কমিয়ে 20% শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। ঘোষণায় ভারতের 25%, আফগানিস্তানের 15% ছাড়াও ব্রাজিলের ওপর 10%, মিয়ানমারের 40%, ফিলিপাইনের 19%, শ্রীলঙ্কার 20%, ভিয়েতনামের ওপর 20%-এর পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ পাকিস্তানের ওপর 19% শুল্কের পরিমাণও উল্লেখ করা হয়েছে। 20% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে পুনর্নির্ধারিত মানের চেয়ে 17% কমে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। জুবার রহমান, মাইটিভি নিউজ। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত একদিনে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে একজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 720 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর মৃত্যু সংখ্যা দাঁড়ালো 30 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনা ভাইরাস মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার 13.04%। গত 24 ঘন্টায় শনাক্তের হার 2.08%। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত 8ম শ্রেণীর ছাত্রী মাহিয়া তাসনিমের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা। দুপুরে মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে মাহিয়া তাসনিমের নানার বাড়িতে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা। বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে উইং কমান্ডার রেহানা ও স্কোয়াড্রন লিডার ইখতিয়ার হোসেন সহ অন্যান্য সদস্যরা তাসনিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মাইলস্টোন স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী চুয়াডাঙ্গার প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে তাসনিম অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 24 জুলাই মৃত্যুবরণ করেন। মুজিবনগরের জয়পুর গ্রামে নানার বাড়ির গ্রামের কবরস্থানে দাফন করা হয় তাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে অদম্য 24 স্মৃতিস্তম্ভ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেসা হলের সামনে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান। উদ্বোধন শেষে তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তারা শহীদদের আত্মত্যাগ ও বৈষম্য বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। গেল 1 মাস ধরে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম চড়া। মাঝে মধ্যে 2-1টি সবজির দাম কমলেও সংকটের অজুহাতে দাম বেড়ে যায় সব ধরনের শাকসবজির বলে অভিযোগ ভোক্তাদের। বিশেষ করে পেঁয়াজ ও আদায় লেগেছে বাড়তি দামের ছোঁয়া। অপরদিকে গরু ও খাসির দাম আগের মতো স্থিতিশীল থাকলেও সব ধরনের মাছের দাম বেশ চড়া। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গেল কমাস আগেও রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম কম থাকলেও হুট করে 1 মাস ধরে বেড়ে গেছে সব ধরনের শাকসবজির দাম। বেগুন, বরবটি ও শসার দাম বৃদ্ধি পেয়ে প্রতি কেজি 120 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে কমেছে মিষ্টি কুমড়া ও পেঁপের দাম, যা প্রতি কেজি 30 টাকা দরে বিক্রি হচ্ছে। আর বাকি শাকসবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা মধ্যে বলে অভিযোগ ক্রেতাদের। শসার কেজি 100 টাকা, এগুলা নিয়ে আর মানুষের খাইব কি আর বাঁচবে গরিব মানুষ। তবে বৃষ্টির অজুহাতকে পুঁজি করে সবজির দাম বেড়েছে বলে দাবি সবজি বিক্রেতাদের। তো এই সপ্তাহ কম আছে, আবার হালকা পাতলা কিছুটা 10 টাকা কেজিতে বেশিও আছে। আর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে পেঁয়াজ ও ডালের দাম বৃদ্ধি থাকলেও রসুন ও তেল বিক্রি হচ্ছে আগের দামেই। পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, ডিমের দাম বাড়ছে, মশারির ডাউলের দাম বাড়তে। আর গরু, খাসি এবং ব্রয়লারের দাম অতীতের মতো থাকলেও বাড়তি দামের হাওয়া লেগেছে সোনালী মুরগিতে। প্রতি কেজি বেড়েছে 10 থেকে 20 টাকা বলে স্বীকার করলেন ব্যবসায়ীরা। ব্রয়লারের দাম বাড়ে নাই,
বাড়ার মধ্যে সোনালী মুরগির দাম বাড়ছে। টানা বৃষ্টিতে বেড়েছে সব ধরনের দেশি মাছের দাম। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা দরে, যা গত সপ্তাহে ছিল 320 থেকে 350 টাকা। এমন অভিযোগও নেহাত কম নয় ভোক্তাদের। সব মাছের দামই আগের তুলনায় এখন অনেক বেশি। রুই মাছ 400, 450 এরকম। মাছ বাজারের অবস্থা খুবই খারাপ, বৃষ্টির কারণে ওরা বলতেছে মাছ আসতেছে না। ক্রেতারা বলছে বাজার মনিটরিং সঠিকভাবে করলে যেমন সিন্ডিকেট কমবে, তেমনি কমবে সব ধরনের পণ্যের দাম। শিমুল খান, মাই টিভি, ঢাকা।